ইলেকশন আসছে জুব্বা পড়বে, টুপি পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, মিলাদ গাইবে, একটু পর আবার মৌলবাদী বলবে, যখন যা লাগে। বিএনপিকে কনফিডেন্সে নিতেই হবে। বিএনপির কনফিডেন্সের বাইরে রাখে বাংলাদেশে বিপ্লব হবে না, কিচ্ছু হবে না, এটি হলো প্র্যাকটিক্যাল কথা। তা আমরা বিএনপির মাহাদি আমিন বাইরে ধরবো কি দিয়ে? আমরা ধরবো শহীদ জিয়ারে দিয়া। বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। সেই শহীদ জিয়া যেটা করেছে, আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে জুলাই সনদের, কিরে ভাই এই সংবিধানই তো চাই না, তাহলে উপর আর নিচ থেকে কই? বলছি জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন, সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে, ফ্যাসিবাদ কায়েম হবে না, তাহলে এটার উপর নিচ থেকে কই? সবাই মিলে করবে। বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে, সমস্যা কি? সুতরাং আমি বিনীত অনুরোধ করি, প্লিজ আপনারা এবার যে রাউন্ডে বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী 15টা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে, কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে। সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দেই। দ্বিতীয়ত, প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন, বিএনপিতে বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই। যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাআল্লাহ। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, মানে আমি একদম যদি অন পয়েন্টে যাই যে জুলাই সনদ আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন, তো আকাঙ্ক্ষা হলো নতুন বাংলাদেশ, এরপর আর কোনো কথা নাই। নতুন বাংলাদেশ মানেই হলো ফ্যাসিবাদী বাকশালী সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ হয় না। নতুন বাংলাদেশ মানে একটা নতুন সংবিধান লাগবে। সেই নতুন সংবিধানটা বাংলাদেশপন্থী যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছে সেই রাজনৈতিক দলগুলোই ম্যান্ডেট নিয়ে সংসদে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দিবে। কিন্তু প্রক্রিয়া হলো প্রশ্ন যে এই যে ঐক্যমত্য কমিশন গত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, বিনয়ের সাথে বলতে চাই পলিটিক্যাল পার্টিসগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয়। আমি তো বরং প্রশ্ন করতে চাই যে বদিউল আলম মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একজন শহীদের বোন, তো ধরে নেই 1400 অথবা 1000, আপনারা যেটাই বলেন, এই যে শহীদ, এই ইন্টারিমের মুশকিলটি হলো তুহিন খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র, না আপনি সনদ, না আপনি কি 106, আপনি কি? উত্তর হলো আমি কিছু না, আমি ইন্টারিম। মানে এটা হলো সোজা উত্তর যে আমি ভাই কিছু না, আমি ইন্টারিম, মানে যেটা যখন বইলে পার পাওয়া যায়। আমি ঘোষণাপত্রে বলবো 1000, সনদে বলবো 1400, মানে যখন দিক থেকে যেটা আসে। আমার বরং বিনীত প্রশ্ন সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার বসলেন, একটা খসড়াও তৈরি হলো, আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার, তাদের ম্যান্ডেট নাই, আপনারা কি বলেছেন? এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এই জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত 100 বার বলছি, আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন? প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন? এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে, ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য? এই শহীদের রক্তের মধ্য দিয়ে। তা আপনাদেরকে মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে, যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ, তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না? এখন বসবেন যে এরা এটা বুঝবে না সেটা বুঝবে না, তাহলে ঠিক যেই ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আনছি, আপনারা কি মনে করেন? বসেন নাই। দ্বিতীয়ত, একদম যাদেরকে দেখলে হয়তো মনে হয় দুটো চোখ অন্ধ হয়ে গেছে, চিরতরে পঙ্গু হয়ে গেছে, তারা কি এই জুলাই সনদ সম্বন্ধে কিছু জানে? মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল, এটাই তাদের জব রেসপন্সিবিলিটি, তারা জীবন দিয়ে কবরে যাবে, বাপ মা ভিক্ষা করবে, আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে? এটা এখন আমি যেটা বলবো, আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না, এরপরও জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে, আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম। সুতরাং আবারও বলছি, বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এর প্রমাণ আমরা দেখেছি 90-এ যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, 91-তে এসে সেই সমঝোতার কি হয়েছে? একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা ব্যাক করে নাই। অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য, না করে যাবো কই? আপনারা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন। তো কিন্তু ব্যাপার হইলো, বলে যে কেন এটা একটু আগে বলছে যে এটা আইন না, প্রতিশ্রুতি। ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কিরাকাণ্ড করে, ওর 100 কিরারও আর 100 প্রতিশ্রুতিরও কোনো দাম নাই। সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা। নামাজের সময় এই যে ইলেকশন আসছে জুব্বা পড়বে, টুপি পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, মিলাদ গাইবে, একটু পর আবার মৌলবাদী বলবে, যখন যা লাগে। এই পলিটিক্সটাও ওকে, আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি, যখন যেটা লাগবে এটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু আল্লাহর ওয়াস্তে যেটা বলি, এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন, কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে।
এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে। আর মানে আরেকটা ব্যাপার ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা, এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা, জাতীয় সংসদ নির্বাচনে মজা না, মানে এটা একটা কেমন? দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে, প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে, তারা সংবিধানও প্রণয়ন করেছে, আবার সংসদেও অ্যাক্ট করেছে। তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে, তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই? জনগণ তো একই। এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা, তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন? ফ্যাক্ট হলো জনগণই তো ম্যান্ডেট দিবে, তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন? তো আর একটা ব্যাপার, এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই সনদের পক্ষে বলি, ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায়। এটা আর একটা নতুন জিনিস দাঁড়াইছে, বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো। আমি বিনীতভাবে বলি, বিএনপিকে কনফিডেন্সে নিতেই হবে। বিএনপির কনফিডেন্সের বাইরে রাখে বাংলাদেশে বিপ্লব হবে না, কিচ্ছু হবে না, এটি হলো প্র্যাকটিক্যাল কথা। তা আমরা বিএনপির মাহাদি আমির বাইরে ধরবো কি দিয়ে? আমরা ধরবো শহীদ জিয়ারে দিয়া। বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। এবং সেই শহীদ জিয়া যেটা করেছে, আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে জুলাই সনদের, কিরে ভাই এই সংবিধানই তো চাই না, তাহলে উপর আর নিচ থেকে কই? বলছি জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন, সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে, ফ্যাসিবাদ কায়েম হবে না, তাহলে এটার উপর নিচ থেকে কই? সবাই মিলে করবে। বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে, সমস্যা কি? সুতরাং আমি বিনীত অনুরোধ করি, প্লিজ আপনারা এবার যে রাউন্ডে বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী 15টা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে, কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে। সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দেই। দ্বিতীয়ত, প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন, বিএনপিকে বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই। যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাআল্লাহ। কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস্ট দিক। এখন আমি এনসিপিকে কেন বলি না, কারণ এনসিপি নতুন পার্টি। বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধান দিব, তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই। কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুলাইয়ের শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে। সেই পর্যন্ত আমরা লড়াই আছি, লড়াই থাকবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ঐক্যবদ্ধভাবে সকল সেক্টর থেকে যাতে আমাদের বৈষম্য বিরূপ হয়, সুশাসন প্রতিষ্ঠা হয়, নাগরিকদের অধিকার, সকল শ্রেণী পেশার, সকল ধর্মবর্ণের মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, দেশটা যাতে একটা শান্তির দেশে পরিণত হয়, আমরা যাতে একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারি, জুলুম, নির্যাতন এবং শোষণ এ থেকে যাতে মানুষ মুক্তি পায়, নতুন করে যাতে কোনো ফেসিবাদ আবার দেশে জেগে বসতে না পারে, নতুন স্বৈরাচার যাতে সৃষ্টি হতে না পারে, কর্তৃত্ববাদী শাসন যাতে বাংলাদেশে কোনো দিন আসতে না পারে, এই আকাঙ্ক্ষা নিয়েই তো জুলাই বিপ্লব হয়েছে। এবং বিপ্লব পরবর্তী সকলের একটা দাবি ছিল এই জুলাই বিপ্লবকে ধারণ করে একটি সনদ হবে, এবং সেই আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানিয়েই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। তারা জুলাই সনদের জন্যে তারা কিছু সংস্কার কমিশন গঠন করেছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বারবার যে কথাটা বলেছেন যে তিনি মৌলিক 3টি কাজ করতে চান। প্রথমত 1 নাম্বার যে কাজটি করতে চান তিনি, সেটি হলো রাষ্ট্র সংস্কার। দ্বিতীয়ত, তিনি গণহত্যা এবং ফেসিবাদের দোসরদের তিনি বিচার করতে চান। তারপরে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। এই 3টি মৌলিক কাজের কথা তিনি ক্ষমতা গ্রহণ করার পর থেকে বারবার বলেছেন। আমরা সকলে তাকে সমর্থন জানিয়েছি এবং আমাদের তার প্রতি আস্থা ছিল, এবং তিনি যাদেরকে নিয়ে সরকারে এসেছেন সকলের প্রতি আমাদের আস্থা ছিল যে তারা হয়তো ধাপে ধাপে এই কাজগুলো করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকে 1 বছর অতিক্রান্ত হলো, এখন আমরা আলোচনা করছি জুলাই সনদ নিয়ে, এবং এই জুলাই এই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করছি। কেন করছি? যে বাস্তবতা হলো আসলে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা অনুযায়ী
আগামী দিনে আমাদের দেশ গড়ে উঠবে কিনা এ নিয়ে আমরা শঙ্কিত। শুধু তাই না, জুলাই সনদ নিয়েও আমরা শঙ্কিত। এজন্য আজকে আমাদের নতুন করে এখানে আলোচনায় বসতে হচ্ছে। এবং যেই সংগঠন জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয়ই উপলব্ধি করেছে যে সেই সনদটা হয়তো যথাযথভাবে কার্যকর হবে না, বাস্তবায়ন হবে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীতে নতুন দেশ গঠিত হবে না, তাদের মধ্যে হয়তো শঙ্কা আছে। এই জন্যই তারা এটা আবার আলোচনার টেবিলে নিয়ে এসেছে। এখানে আমাকে আলোচনা করার আগে বলেছেন যে অতীতে যে সরকার ছিল তারা জাতিকে বিভক্ত করেছিল এবং তারা বাংলাদেশের যে বৃহত্তর জনগোষ্ঠী, ধর্মপ্রাণ জনগোষ্ঠী, তাদের প্রতি নিপীড়ন করেছিল, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি বৈষম্য করেছিল। আমরা দেখতে পাচ্ছি সেরকম আলামত আবারও সামনে চলে আসছে। এখানে যা আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পরে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, এখানে কোনো পন্থী থাকবে না, কিন্তু আমরা দেখছি যে বড় বড় জায়গা থেকে বলা হচ্ছে যে এখানে দক্ষিণপন্থী আছে, উত্তরপন্থী আছে, এ জাতীয় বক্তব্য দেওয়া হচ্ছে এবং এ নিয়ে তারা শঙ্কিত। শুধু তাই না, মৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে। এখানে মৌলবাদী কারা, এই বিষয়টা আসলে আমাদের মধ্যে এটা নিয়ে কোনো অস্পষ্টতা নেই। এখানে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এবং সামাজিক এবং রাজনৈতিকভাবে ইসলামের চর্চা করতে চায়, বিগত সরকার, ফেসিবাদী সরকার তাদেরকেই মৌলবাদী বলে আসছিল। মৌলবাদী বলে তাদের প্রতি নিপীড়ন করেছিল, নির্যাতন করেছিল এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছিল। আমরা দেখছি ওরকম বয়ানও আবার সামনে চলে আসছে। এজন্যই আমরা ঐক্যবদ্ধভাবে একটা জুলাই সনদ চেয়েছি, যেই সনদের ভিত্তিতে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি সেই সনদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমি শুরুতে যে কথা বলছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা যে অঙ্গীকারের ভিত্তিতে, যে অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন, ক্ষমতা এসেও যে অঙ্গীকারের কথা বলেছেন যে রাষ্ট্র সংস্কার হবে, আজকে রাষ্ট্র সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, প্রায় 35টি রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে সংস্কার কমিশনের সদস্যদের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন, ইভেন প্রায় 2 মাস একাধারে বৈঠক করা হলো, সংলাপ করা হলো। সেখানে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হলো, ডিবেট হলো, হওয়ার পরে কিছু বিষয়ে একমতে পৌঁছা গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐকমত্যের ভিত্তিতে যে সনদটা আজকে দাঁড় করা হচ্ছে সেটার ভবিষ্যৎ অনিশ্চিত। এখানে অধিকাংশ রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং সুশীল সমাজের যারা রয়েছেন প্রত্যেকেই চান যে এই জুলাই সনদটা কার্যকর হবে, এটা একটা আইনি ভিত্তি পাবে এবং এটা স্বাক্ষর হওয়ার পরেই, আইনি ভিত্তি পাওয়ার পরেই আগামীতে হয়তো একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক তারা এই জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হলো জনপ্রত্যাশা, এটা রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা। যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি এটা তাদেরও প্রত্যাশা। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই সনদের কার্যকর এই সরকার করুক এবং সেটা এখন আইনি ভিত্তি পাক, এটা কেউ চাচ্ছে না। তারা কেন চাচ্ছে না? তাহলে তারা কেন এই ডায়লগে অংশ নিল? তারা কেন আলোচনায় অংশ নিল? তারা কেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে এত দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সাথে ডিবেট করলো? তাহলে তারা যদি এখন এটা না চায়, এখন যদি এটা একটা আইনি কাঠামোর মধ্যে আসুক, এটা যদি না চায়, ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে এটার আলোকে যে রাষ্ট্র পরিচালনা করবে এর কোনো নিশ্চয়তা নেই। এমন আশঙ্কার জায়গাটা এই জন্যই তৈরি হয়েছে, সেই দলটির বড় বড় নেতারা এখনই বলছে তারা ক্ষমতায় গেলে এই সনদ তারা ছুঁড়ে ফেলবে, কোনো সংস্কার তারা এই কমিশনের কোনো সংস্কার তারা রাখবে না, তারা নতুন করে করবে। এবং এমনও বলছে, এবং তারা এই ঐক্যমত্য কমিশনের কর্তৃত্ব নিয়ে, তাদের এখতিয়ার নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এখন বিভিন্ন সাংবাদিকদের মধ্য থেকে সে প্রশ্ন আসছে যে তারা সংস্কার করার কে, তারা ভাড়াটিয়া, এই জাতীয় প্রশ্ন এখন আসছে। আমরা মনে করছি যে এই সমস্ত শঙ্কাগুলো যেহেতু এখন তৈরি হয়েছে, অতএব জুলাই সনদ
যদি কার্যকর না হয়, আইনি ভিত্তি না পায়, তাহলে যারা আজকে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে, তারা মনে করছে ক্ষমতায় আসবে, তাদের কাছে এই জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা কিছুতেই বাস্তবায়িত হবে না, বরং আমরা ব্যর্থ হব, জুলাই বিপ্লব ব্যর্থ হবে, জুলাই সনদের কোনো কার্যকারিতা থাকবে না। অতএব আমরা মনে করি এখন যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল, নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দলেরই কন্ট্রিবিউশন আছে, কিন্তু যারা মাঠে লড়াই করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের দায়িত্ব বেশি। জনপ্রত্যাশা ব্যর্থ হোক, যদি জনপ্রত্যাশা ব্যর্থ হয় তাহলে আমরা রাষ্ট্র হিসাবে ব্যর্থ হয়ে যাব এবং আমরা আবারও বিভক্ত হয়ে যাব। আমরা বিভক্ত হতে চাই না। আমরা চাই সকলে মিলে, এখানে মতের পার্থক্য আছে, ধর্মের পার্থক্য থাকবে, কিন্তু আমাদের সকলের জন্য এই দেশটা আমরা নিরাপদের সাথে আমরা সকলে এখানে বসবাস করতে চাই, দেশটা গড়ে তুলতে চাই। অতীত রাজনৈতিক চর্চা আমরা করতে চাই না, অতীত কালচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে জুলাই সনদ অবশ্যই সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করতে হবে এবং ঐক্যমত্যের বিষয়গুলো আইনি ভিত্তি থাকতে হবে। এবং এখানে আমরা মনে করি সংস্কারের বড় জায়গা হলো নির্বাচন পদ্ধতির সংস্কার করা। অতীতে যে ধারায় নির্বাচন চলেছে, যদি ওই ধারায় আগামীতে নির্বাচন হয়, অতীতের মতোই নির্বাচন হবে। এই জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচন চেয়েছিলাম, এখনও চাই। আমরা মনে করছি পিআর পদ্ধতির নির্বাচন না হলে, যেভাবে অতীতে কালো টাকা পেশি শক্তি নির্ভর নির্বাচন হয়েছে, দৈত্য দানবরা পার্লামেন্টে গিয়েছে, ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় গিয়ে তারা স্বৈরাচার হয়েছে, ফেসিবাদী শাসন কায়েম করেছে, কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, আগামীতেও তা হবে। এই জন্য আমরা মনে করছি নির্বাচন পদ্ধতির পরিবর্তন দরকার। সবাইকে ধন্যবাদ।